সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুধাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, শরতের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং মডেল, উপস্থাপক ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির আলিয়াস প্রসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী আরহামুল হক চৌধুরীর ভাস্কর্য প্রদর্শনী হার্ড ইমোশন। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ৭ অক্টোবর পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী মনসুরুল করির মেয়ের ইপোক শিরোনামে একক চিত্রকলার প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক চিত্রকলার প্রদর্শনী অফ নেচার বোর্ডস অ্যান্ড ফেসেস। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 অক্টোবর পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে নক্ষত্র গুহা ও ছায়াপথের ত্বক শিরোনামে শিল্পী সত্যজিৎ রাজনের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 8 অক্টোবর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনী সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন ধারাবাহিক নাটক স্টোরি বোর্ড। আমি কোনো মিথ্যে কথা বলিনি তো? তুই মিথ্যে কথা বলিসনি? তোর ইউনিভার্সিটি তো খোলা, বন্ধ তো না। রাত 8:20 দেখবেন ধারাবাহিক নাটক বাপের বেটা। জরুরি কথাই তো চলব। আচ্ছা, সেদিন ফেসবুকে আপনার একটা স্ট্যাটাস দেখলাম, এক লাইনের একটা কবিতা, বুঝছেন? সাল হয়ে যা সা কেন তুই এত ছায়া ছবি দেখিস না। রাত 9টায় প্রচার হবে ইভান সাইরের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। অফিসে নাস্তার ব্যবস্থা করবে? তোমার কি মাথা খারাপ হয়েছে? আর আমাদের বস যেই কিপটা উনি নাস্তা খাওয়াবে, নাস্তা করাবে আমাদের এক কলিগ। আচ্ছা, হঠাৎ কোন কলিগ তোকে নাস্তা করাবে? এর মানে কি রে? মানে কি, এমনি খাওয়াচ্ছে। হয়তো আজকে তার কোনো স্পেশাল ডে, এই জন্য সে আমাদের সবাইকে হয়তো বা খাওয়াবে, হয়তো বা তার মানে আনন্দটা আমাদের সাথে শেয়ার করতে চায়। দ্যাটস ইট। ও আচ্ছা। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। মুক্তি পেয়েছে অভিনেত্রী নাবিলা অভিনীত ও অমিতাভ রেজা পরিচালিত চলচ্চিত্র আয়নাবাজি। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি উপস্থাপক, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছো নাবিলা? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। শুভ সন্ধ্যা এবং সেই সাথে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রথম চলচ্চিত্রের জন্য। অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগছে বলো তো, মানে নায়িকা হিসেবে কি অন্যরকম কোনো ফিলিংস আসছে? আমার যেদিন ফিল্ম রিলিজ হয় 30 তারিখে, তো সেদিন আমরা বেশ কটি লাইভে গিয়েছি। প্রথমে তো আমরা ফিল্ম দেখেছি সকালে, তারপরে বিভিন্ন হলে আমরা গিয়ে সন্ধ্যায় লাইভে গিয়েছি, দুটো লাইভে, রাতে আরেকটা লাইভে গিয়েছি। তো রাতের যে লাইভে গিয়েছিলাম ওখানে আমাকে জিজ্ঞেস করেছিল যে আগামীকাল থেকে তো আপনার নতুন জীবন শুরু, সো এটা কীভাবে সামাল দিবেন। আমি না প্রশ্নটা বুঝিনি। আমি যে নতুন জীবন শুরু মানে, বলে যে নতুনভাবে আপনার লাইফস্টাইলে অনেক পরিবর্তন আসবে। তো আমি না তখনও বুঝতে পারছিলাম না যে আসলে কী পরিবর্তন আসবে। আমি জানি যে আমার মধ্যে কোনো
পরিবর্তন আসবে না। কিন্তু দর্শকদের মধ্যে তো একটু পরিবর্তন অবশ্যই পাচ্ছ তো তুমি। সেটা আমি আসলেই তার পরদিন থেকে আমি যেটা দেখেছি, দর্শক তো আছেই, যখন কোথাও যাই আমার নিজস্ব যারা মানুষজন যাদেরকে আমি চিনি বা যাদের সাথে পরিচয় আছে, তাদের না আমাকে দেখার মানে আমাকে যে দেখছে সেই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, মানে মানে কেমন যেন আমি সেটা বুঝাতে পারবো না। যেমন কালকে একটু দাওয়াতে গিয়েছি, তো আমি যখন গাড়ি থেকে নামছি, এই যে আসলো নামলো নায়িকা, এই যে আমি জাস্ট দেখলাম এভাবে করে গাড়ি থেকে নামলো ফোনটা, আমি যদি আজকে আয়নাবাজি না হতো, আমি এভাবে নামলে আপনি নিশ্চয়ই এভাবে বলতেন না আমাকে। মানে তাদের আমার প্রতি অ্যাপ্রোচ একটা চেঞ্জ, আমি দৃষ্টিভঙ্গিটা পাল্টে গিয়েছে ভালো রকমের। তার মানে কি এটা বলা যায় যে আয়নাবাজি দর্শক জনপ্রিয়তাও বাড়ছে? ডেফিনেটলি, ওটা তো আছেই, যে কারণ অবশ্যই আয়নাবাজি ফিল্মটা মানুষ পছন্দ করেছে, ভালোবেসেছে বলেই হয়তো আমাকেও তারা একসেপ্ট করছে ওভাবে। নিশ্চয়ই না ভালো লাগলে আমাকে ওভাবে হয়তো অন্যরকম হতো ব্যাপারটা। সো ডেফিনেটলি যারা দেখেছে তারা অসম্ভব রকমের ভালো রেসপন্স করছে। বেশি দিন তো হয়নি রিলিজ হয়েছে, তারপরও কিন্তু অসম্ভব ভালো রেসপন্স পাচ্ছ তাদের কাছ থেকে। তোমার মানে কেমন লাগছে, ফিলিংসটা কেমন? অসম্ভব ভালো। আমার আরেকটা হচ্ছে যে একটা স্বস্তির জায়গা হয়েছে, সেটা হচ্ছে যতদিন রিলিজের আগ পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় প্রমোশনের জন্য যখন যাচ্ছিলাম, তো সব জায়গায় জোর গলায় বলতাম যে অবশ্যই ফিল্মটা দেখবেন, এবং যারা একবার দেখবে তারা আমি জানি বারবার দেখবে। এরকম খুব বলতাম যে বোর হবে না 1 মিনিটের জন্য। তো একটা তারপরে ভয় থাকে যে এত জোর গলায় বলছি যে এটা যদি না হয়, যদি আমার না হয় ভালো লাগছে, কারণ আমি জানতাম গল্প কি, আমি জানতাম ব্যাপারটা, তো হয়তো দর্শকদের নাও ভালো লাগতে পারে যদি না হয়। আমি যখন ফার্স্ট শো দেখি, ফার্স্ট শো শেষ হওয়ার পরে আমি বুঝে যাই যে না, এটা ভালো লাগবেই মানুষদের, এবং আমি যেটা আমি দেখি, আমি হল থেকে বের হয়ে সেই জিনিসটা আছে আটকে রাখার মতো ব্যাপারটা আছে। এবং সেই জন্য এখন পর্যন্ত কোন কোন হলে রিলিজ হয়েছে? এখন পর্যন্ত আমরা 22টি হল নিয়ে মাঠে নেমেছি, তবে এই হলের সংখ্যা বাড়ছে অবশ্যই, ইনশাআল্লাহ আমরাও সেটাই আশা করছি। তো যেহেতু আয়নাবাজির কথা শুনছিলাম, গল্পটার কথাও তুমি একটু বলছিলে, একটু যদি বলতে, গল্পটা পুরোটা আমরা শুনতে চাইবো না, এত বড় অন্যায় আবদার আমরা করবো না, ছোট্ট করে যদি একটু শুনি। গল্পটা আয়নাকে নিয়ে গল্প, যেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে চঞ্চল চৌধুরী। তিনি অভিনয় করতে ভালোবাসেন, তিনি একজন অভিনয় শিল্পী, এবং বাকি যতগুলো ক্যারেক্টার আছে, আমার ক্যারেক্টার, শাওন ভাই ক্যারেক্টার, পার্থদার ক্যারেক্টার, জর্জ ভাই আছেন, তো আয়নার যে চলার পথটা, তার জীবনযাত্রাকে ঘিরেই হচ্ছে বাকি সব ক্যারেক্টারসদের আনাগোনা। তো সে একটা ডিফারেন্ট লাইফস্টাইল রয়েছে তার। সো এই লাইফস্টাইলে চলতে গিয়ে সে একটা সময় একটা টুইস্টে পড়ে, সেই টুইস্টটা কি আমরা অপেক্ষায় থাকলাম। আচ্ছা, এবারে আসি যে তুমি যখন গল্পটি শুনলে বা ইনভলভ হলে, আসলে কিভাবে ইনভলভ হয়েছিলে, বা গল্পটি শুনে কি তোমার মনে হয়েছিল যে না এরকম একটি ক্যারেক্টারের খোঁজ এতদিন আমার ছিল? মানে আমার এক কথায় আমি বুঝতে পারি দিস ইজ ডিফারেন্ট, মানে গল্পটা যে একটু ভিন্ন, এবং এমন একটা প্লট, যে প্লটটা সম্পর্কে আমি জানি না আগে কেউ কখনো ভেবেছে কিনা, বা এটা নিয়েও একটা ফিল্মের গল্প হতে পারে এইভাবে কেউ চিন্তা করেছে কিনা, সেটা তো একটা ভিন্নতা ছিলই। আর আমার ক্যারেক্টারটা হচ্ছে যে আমার ক্যারেক্টারটা না খুব বেশি কঠিন কিছু ছিল না, আর যেহেতু আমি কখনো অভিনয় করিনি এর আগে, তো আমার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার যদি অভিনয় করতেই হয়, আমার যদি একটা ফিল্ম করতে হয়, ফিল্মের প্রতি তো সবারই একটা হাতছানি থাকে, আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরা সবাই চাই বড় পর্দায় নিজেকে দেখতে, আর মনের মতো একটা চরিত্রে কাজ করা কিন্তু একেবারে অন্য রকমের একটা অনুভূতি। কিন্তু সব রকম হয়তো কাজ আমি নাও করতে চাইতে পারি, বা আমি জানি আমাকে নাও ভালো লাগতে পারে, তো বাট এই ক্যারেক্টারটা ছিল এমন যেটা না অনেকটাই আমার মতো। মানে আমার ক্যারেক্টারের নাম রিদির ব্যাকগ্রাউন্ড যেরকম, আমিও ঠিক ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসা। রিদি যেভাবে কাপড় পরে আমিও ঠিক সেভাবে, আমাকে আসলে তাদের মনে করার কারণই হচ্ছে যখনই রিদি ক্যারেক্টারটার সাথে মিলে গেছে, মানে অনেকটা আমার মতোই, মানে ওরা ইমাজিন যে রিদিকে করতো সে দেখতে অনেকটা আমার মতোই। সো ওই জায়গা থেকে মনে হচ্ছে যে আমার জন্য সহজ হবে করা, আর একটা ভালো টিমের সঙ্গে যদি কাজ করতে পারি তো আমার এই সুযোগটা অবশ্যই নিতে হবে, হাতছাড়া করা যাবে না। আচ্ছা, এরকম একটি ক্যারেক্টার, যে রিদি ক্যারেক্টারটা করতে গিয়ে তোমার কাছে কি মনে হয়েছে ব্যাপারটা অনেকটা চ্যালেঞ্জিং ছিল কিছু দৃশ্যের জন্য? ডেফিনেটলি ছিল, আমি অনেক ভীতও ছিলাম, কিন্তু অমিতাভ ভাই আমাকে আসলে ব্রিফিং, উনি খুব চমৎকারভাবে ব্রিফ করে, আসলে উনি এমনভাবে বলে যে ব্যাপারটা আসলে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল পরে আমার কাছে, যে না
হয়তো কিছু সিনস আছে যেটা যেটা প্রয়োজন আছে ওখানে। সো ওই জায়গা থেকে উনি আমাকে আসলে অনেক কমফোর্টেবল করে ফেলছিল। উনি আমাকে ওটা নিয়ে বুঝাতে 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 একটা সময় আমি অনেক কমফোর্টেবল হয়ে গেছি, মানে আমার আর ভীতি কাজ করে নাই পরে। একজন অভিনয় শিল্পী হিসেবে কিন্তু এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জ ফেস করাটাই কিন্তু অভিনয় শিল্পীর কাজ। ডেফিনেটলি। তো যখন শুরু করলে, যখন জানলে যে এরকম একটা দৃশ্য আছে, তখন তো নিশ্চয়ই সেই ভীতিটা ছিল, পরবর্তীতে সেই যেই ভীতিটা যখন ছিল সেটা তো নিশ্চয়ই চলে গিয়েছে। পরবর্তীতে দৃশ্যের পরে আসলে কেমন লেগেছে, বা সেই জায়গাটাই কমফোর্টনেসটা কেমন ছিল? আমি যেটা বললাম যে আমাকে নিয়ে বেশি ভয় ছিল, তো আমাকে এতবার ব্রিফ করা হয়েছে যে আমি একদম সেটে আই ওয়াজ ভেরি কমফোর্টেবল, আর এটা কোনো ব্যাপার না এরকম। বাট চঞ্চল ভাইকে আবার অত ব্রিফ করা হয় না যতটা আমাকে করেছে, কারণ ভেবেছে চঞ্চল ভাইয়ের জন্য এটা ব্যাপার না, কিন্তু চঞ্চল ভাই না ওখানে সবচেয়ে বেশি পরে নার্ভাস হয়ে গেছে। এবং অমিতাভ ভাই বা যারা যারা আরো ছিল, রাশেদ ভাই ছিল ক্যামেরায়, রাশেদ ভাই তো ইজ এ জেন্টলম্যান, খুব ভালো রাশেদ জামান। তো ওরা হচ্ছে মজা নিচ্ছিল খুব, মানে ওদের কাছে মজা লাগছিল পুরো ব্যাপারটা। সো আসলে আমরা না পুরোটা হাসাহাসি করেই পুরো সিনটা করেছি। আচ্ছা, শুটিং কোথায় কোথায় হয়েছে? সদরঘাটে নিশ্চয়ই। সদরঘাটে সবগুলো শুটিং কি ঢাকাতেই হয়েছে? পুরন ঢাকায়, বেশিরভাগ ঢাকাতে, পুরোটাই ঢাকাতে, আর আমরা একটু মানিকগঞ্জে গিয়েছিলাম। তো সদরঘাটে শুটিং করতে যে কোনো রকমের সমস্যা ফেস করো না, এরকম একটি বিজি জায়গা, সেখানে গিয়ে? সমস্যা না, তবে চঞ্চল ভাই তো একটা মানে পপুলার একজন ফিগার, তো চঞ্চল ভাইকে ওই ভিড় সামাল দিতেই যা একটু কষ্ট হয়েছে। বাট আমাদের আসলে টিমটা এত স্ট্রং ছিল, বা সবাই এত বেশি গার্ড করে রেখেছে, অত বেশি না, ইনফ্যাক্ট কোনো সমস্যা সেভাবে হয়নি। আচ্ছা, আমরা যতটুকু জানি যে এই চলচ্চিত্রটি আসলে ইন্টারন্যাশনাল মার্কেটেও যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে কোনো একটি প্রদর্শনীর জন্য, সেই ব্যাপারে যদি একটু কিছু বলো। হ্যাঁ, সিয়াটলে যাচ্ছে, এবং তাদের ফার্স্ট প্রদর্শনী হচ্ছে আয়নাবাজি দিয়ে। সো এটা আমাদের জন্য খুব প্রাইডের বিষয়, এবং এর মাধ্যমে আমেরিকার অনেক দর্শক আছে যারা দেখতে চাচ্ছে ফিল্মটি, সো তাদের জন্য আসলে সহজ হয়ে যাবে দেখাটা। সো এটাই আমরা এরকম আরও অনেক জায়গা থেকে আসলে সাড়া পাচ্ছে, ডাক পাচ্ছে। তো আমরা বেশ অ্যাজ অ্যান অ্যাক্টর, আমরা যারা পার্ট এটার, তো আমরা খুব বেশি প্রাউড ফিল করছি যে শুধুমাত্র দেশের না, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যারা দেখেছে বা যারা দেখতে চাচ্ছে সেখানেও ঠিক সমানভাবে সমাদৃত হচ্ছে। এটা বেশ গর্বের বিষয়। এই চলচ্চিত্রটির নাম আয়নাবাজি কেন? কি কারণে আয়নাবাজির সাথে আসলে গল্পটা কিভাবে রিলেট করে? শাব্দিক কোনো অর্থ নেই। হ্যাঁ, আয়না যে খেলাটা দেখায়, তার অভিনয়ের যে খেলাটা দেখায়, বা একটা ওয়ার্ড আমরা বলি প্রায়শই ভেলকিবাজি, সো অনেকটা সেটা যদি বলি সেরকম কিছু, ওটার সাথে একটা মিল রেখে, এবং এরকম একটা গানও কিন্তু আছে, হ্যাঁ, লাগ ভেলকি লাগ। সো ওই ভেলকিবাজি, আয়নাবাজি, এভাবে করে আসলে নামটা এসেছে, এবং খুব সুন্দর একটা নাম। এখন পর্যন্ত নাবিলা অনেকগুলো চলচ্চিত্রের জন্য কিন্তু অফার পেয়েছে, কিন্তু আয়নাবাজি তার প্রথম চলচ্চিত্র। এর পরবর্তীতে কি আসলে নাবিলা একেবারে মাঠে নেমে পড়বে একজন অভিনয় শিল্পী হিসেবে বা নায়িকা হিসেবে? কি ধরনের প্ল্যানিং কাজ করছে? অনেকগুলো চলচ্চিত্র অফার পেয়েছি, কিন্তু আয়নাবাজিকেই বেছে নিয়েছি অনেক পরে এসে। এরকম স্ক্রিপ্ট আমার লাইফে অনেক পরে আসছে, এর আগে যা যা আসছে সেগুলো ওই যে বললাম যে আমি জানি আমার সাথে যায় না, বা আমি করতে চাই না। অবশ্যই আমি কাজ করতে চাই, অবশ্যই আমি চলচ্চিত্র করতে চাই, কিন্তু আমার সংশয়ের জায়গা এখানেই যে আয়নাবাজির মতো কাজ কয়টা হয় আমাদের দেশে? অনেক দিন পর হয়তো একটা স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করা যাবে কিনা, কারণ আমি একটা স্ট্যান্ডার্ড ফিল্ম করেছি, সো আমার তো হয় ওটার উপর উঠতে হবে, না ওখানেই থাকতে হবে। সো অতটুকু ফিল্ম কয়টা হয়, বা ওরকম ফিল্ম হলে আমার কাছেও আসতে হবে। সো সেরকম যদি কখনো হয়, কত তাড়াতাড়ি হবে, কত দেরিতে হবে আমি জানি না, আমি অবশ্যই করতে চাই, আমার সেই ইচ্ছাটা অনেক আছে। উপস্থাপনা দিয়ে শুরু নাবিলার, তারপরে মডেল, অভিনেত্রী, এখন নায়িকা শব্দটাও যুক্ত হলো। এত কিছুর ভিড়ে কোন জায়গাটা বেশি ভালো লাগে তোমার? ডেফিনেটলি উপস্থাপনা, এটা সবসময় আমার ভালোবাসার জায়গা ছিল এবং সবসময় থাকবে। মডেলিংটা পুরোটাই শখে, সেটা শখ বলতে গেলে যে উপস্থাপনা যেহেতু আমার মেইন প্রফেশন, মাঝে মাঝে ভালো ব্র্যান্ডের যখন টিভিসি আসে তখন ওটা একটা চেঞ্জ আসে কাজের ক্ষেত্রে, একটু অন্য পরিবেশ, অন্য ধাঁচের কাজ, অন্য রকম ভাবে হয়। সো ওই জায়গা থেকে করা হয়। আর অভিনয়টা হচ্ছে কি, এটা জানি কি, এটা একটা মজা, এটা একটা কেমন যেন মজা।
চাই সেটা করতে। আমি জানি না কতখানি সুযোগ হবে, তবে উপস্থাপনা সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা এবং এটা সবসময় ধরে রাখবো, সবসময় থাকবে আমার। অবশ্যই আশা করছি যে তুমি উপস্থাপনার জায়গাটাকে একদম শক্তভাবে ধরে রাখো এবং এ ধরনের চলচ্চিত্র, আয়নাবাজির মতন চলচ্চিত্র আমাদের দেশে বারবার হোক। অনেক অনেক শুভকামনা থাকলো তোমার এই চলচ্চিত্রের জন্য, তোমার উপস্থাপনার এই জীবনের জন্য। থ্যাংক ইউ। আমাদের অনুষ্ঠানে এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।